বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে চলো এখন শুরু করি। গাজদাওয়ানের যুদ্ধে পরাজয়ের পর বাবর উপলব্ধি করেন যে সমরখন্দ জয় করা তার পক্ষে সম্ভব হবে না। এই সময় অর্থাৎ 1512 খ্রিস্টাব্দ থেকে তিনি একদিকে কাবুলে তার ক্ষমতাকে দৃঢ় করার চেষ্টা করেন, অন্যদিকে তিনি কাবুলের পার্বত্যভূমি থেকে পূর্ব দিকে ভারতের সমতল অঞ্চলের প্রতি দৃষ্টি দেন। বাবরের মতো উচ্চাকাঙ্ক্ষী শাসকের পক্ষে ক্ষুদ্র পার্বত্য রাজ্য আফগানিস্তান নিয়ে সন্তুষ্ট থাকা সম্ভব ছিল না। ফলে ভারতের সমতল ভূমির শ্যামল হাতছানি তাকে আকৃষ্ট করে। তিনি এক বর্ষিয়ান মহিলার কাছে তৈমুরের দিল্লি বিজয়ের কাহিনী শোনেন। তখন থেকেই ভারতবর্ষ সম্পর্কে তার আগ্রহ জন্মায়। মধ্য এশিয়ায় তার রাজ্য বিস্তারের সম্ভাবনা সুদূর পরাহত হলে তিনি স্বভাবতই ভারতের দিকে দৃষ্টি ফেরান। উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা, লোদি সর্দারদের মধ্যে অন্তর্বিরোধ বাবরের অজানা ছিল না। তাছাড়া ভারতের ঐশ্বর্য ও ধন সম্পদের প্রলোভনও তার ছিল। এরপর 1519 থেকে 1524 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি 4টি প্রাথমিক অভিযান চালিয়ে ভারতের সীমান্ত অঞ্চলে তার প্রবেশের পথ পরিষ্কার করেন। 1519 খ্রিস্টাব্দে তিনি বাজাউর ও ভেরা নামক সীমান্তের স্থান অধিকার করেন। 1520 খ্রিস্টাব্দে তিনি পাঞ্জাবের শিয়ালকোট পর্যন্ত এগিয়ে আসেন। ইতিমধ্যে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে তার সামন্ত দৌলত খাঁ লোদি ও আলম খাঁ লোদির বিবাদ বাধলে শেষের দুইজন বাবরের সাহায্য চান। দৌলত খাঁ ও আলম খাঁ ভেবেছিলেন যে তারা ইব্রাহিমের বিরুদ্ধে বাবরকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা বাড়াবেন, কিন্তু তাদের এই ধারণা শীঘ্রই দূর হয়। তারা বুঝতে পারেন যে বাবর ভারতে তার স্থায়ী আধিপত্য স্থাপনে দৃঢ় প্রতিজ্ঞ। বাবর 1524 খ্রিস্টাব্দে লাহোর ও দিপালপুর অধিকার করেন। তিনি কাবুলে ফিরে গেলে দৌলত খাঁ লোদি লাহোর পুনরায় অধিকার করেন, কিন্তু বাবর পুনরায় ভারতে ফিরে আসেন। বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরিতে বলেছেন যে 1525 খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্তান বিজয়ের জন্য যাত্রা করেন। দৌলত খাঁ লোদি বাবরকে প্রতিহত করা অসম্ভব দেখে তার বশ্যতা স্বীকার করেন। বাবর পাঞ্জাব জয় করে দিল্লির দিকে এগিয়ে যান। ইব্রাহিম লোদি দিল্লি রক্ষার জন্য তাকে পানিপথের প্রান্তরে বাধা দিলে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। বাবর তার আত্মজীবনীতে বলেছেন যে তার হাতে মাত্র 12,000 সেনা ছিল। ঐতিহাসিক রাসব্রুক উইলিয়ামসের মতে পানিপথে শেষ পর্যন্ত বাবরের হাতে মাত্র 8,000 সেনা ছিল। এর সঙ্গে কিছু অতিরিক্ত সেনা পাঞ্জাব জয়ের পর যোগ দেয়। ইব্রাহিম লোদির 1,00,000 সেনা ছিল বলে জানা যায়। গবেষকদের মতে প্রকৃতপক্ষে ইব্রাহিমের 40,000 সেনা ছিল। ইব্রাহিমের বিরাট বাহিনীর সম্মুখীন হয়ে বাবর হতাশ হননি। তিনি উজবেগি ও তুর্কিদের কাছ থেকে নতুন রণকৌশল শিখেছিলেন। এর নাম ছিল তুলগুমা যুদ্ধরীতি। বাবরের নতুন ব্যূহ গঠন, তার আগ্নেয়াস্ত্র, কামান ও বন্দুকের উপযুক্ত ব্যবহার এবং উজবেগি অশ্বারোহীদের দ্বারা আক্রমণ, এই 3 কৌশলে তিনি পানিপথে ইব্রাহিমের বাহিনীকে ছত্রভঙ্গ করে দেন। ইব্রাহিম যুদ্ধক্ষেত্রে নিহত হন। এই প্রথম ভারতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়। পানিপথের প্রথম যুদ্ধ 21 এপ্রিল
1526 খ্রিস্টাব্দ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে পরাজয়ের ফলে আফগান শক্তির ছত্রভঙ্গ হয়ে যায়। দিল্লি ও আগ্রার দরজা বাবরের কাছে খুলে যায়। ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম ধাপ স্থাপিত হয়। বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব নিঃসন্দেহে প্রমাণিত হয়। তাছাড়া বাবরের আগ্নেয়াস্ত্রের সম্মুখে ভারতীয় বাহিনী যুদ্ধ জয়ে অক্ষম হবে একথা বোঝা যায়। অবশ্য পানিপথের যুদ্ধ জয়ের ফলে উত্তর ভারতে বাবরের সম্পূর্ণভাবে পদানত হয় একথা বলা যায় না। আফগান শক্তি বিভিন্ন অঞ্চলে প্রত্যাঘাতের চেষ্টা চালায়। রাজপুত শক্তি তখনও অটুট ছিল। রাসব্রুক উইলিয়ামস বলেছেন যে পানিপথের জয় দ্বারা সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ঘটে। তখনও আফগান উপজাতি সমূহের বিরোধিতা ছিল প্রথম বড় বাধা। পানিপথের জয়ের পর বাবর দিল্লি ও আগ্রা লুট করে বহু ধনরত্ন পান। তিনি এই অর্থ তার সেনাপতি এবং আত্মীয় ধর্মগুরুদের বিতরণ করেন। এজন্য তিনি কালান্দার উপাধি পান। পানিপথের জয়ের পর বাবর ভারতে স্থায়ীভাবে রাজত্ব করার সংকল্প নেন। বাবরের অনুচররা ভারতে থাকতে ইচ্ছুক ছিল না। তারা ভারতের ধনরত্ন লুট করে স্বদেশে ফিরে যেতে ইচ্ছা করে। বাবর তার ব্যক্তিগত প্রভাব বিস্তার করে অনুচরদের মত পরিবর্তন করেন। ইতিমধ্যে তিনি দোয়াব অঞ্চল জয় করে তার শক্তি বাড়িয়ে নেন। তিনি উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে তার আমিরদের শাসনকর্তা নিযুক্ত করে। প্রত্যেক আমিরকে নিজ নিজ অঞ্চলে আফগানদের দমন ও আইন শৃঙ্খলা স্থাপনের দায়িত্ব দেন। এই নীতি বিশেষ কার্যকরী হয়। উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের ফলে বাবরের অধিকারে আসে। বহু আফগান সর্দার তার প্রতি বশ্যতা জানান। তিনি কনৌজের পূর্ব দিকের অঞ্চলে লোহানি আফগানদের আধিপত্য ধ্বংস করার জন্য তার পুত্র হুমায়ুনকে দায়িত্ব দেন। তিনি অন্য আমিরদের বিয়ানা, কালান, চোলপুরের আফগান সর্দারদের দমন করার দায়িত্ব দেন। বাবর যখন এরূপ প্রস্তুতি শুরু করেন, সেই সময় মেবারের রানা সঙ্গ তার বিরুদ্ধে আক্রমণের জন্য প্রস্তুত হন। রানা সঙ্গ ছিলেন খুব উচ্চাকাঙ্ক্ষী। তিনি আশা করেছিলেন যে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে না পারলে তিনিই শেষ পর্যন্ত ইব্রাহিমকে বহিষ্কৃত করে দিল্লি ও আগ্রা অধিকার করবেন। এখন বাবর স্থায়ীভাবে ভারতে থাকার সিদ্ধান্ত নিলে রানা প্রমাদ গণেন। আফগান অপেক্ষা মোগল অনেক শক্তিশালী, প্রতিবেশী ও আগ্রাসী হবে একথা তিনি বুঝতে পারেন। রানা সঙ্গের অভিযোগ ছিল যে তার রাজ্যের সীমান্তে অবস্থিত রিয়ানা বাবর অধিকারের চেষ্টা করে তার নিরাপত্তা নষ্ট করেছেন। আসলে রাজপুত ও মুঘলের এই যুদ্ধ ছিল শক্তিসাম্য স্থাপনের লড়াই। উত্তর ভারতে কোনো শক্তি প্রাধান্য পাবে তা সংঘর্ষের ফলে স্থির হয়ে যায়। রানা সঙ্গ ছিলেন অত্যন্ত অভিজ্ঞ সেনাপতি। তিনি 18টি যুদ্ধে জিতে বহু খ্যাতি ও সম্মান পেয়েছিলেন। তাছাড়া রাজপুত যোদ্ধারা তাদের বীরত্ব ও শৌর্যের জন্য অত্যন্ত প্রসিদ্ধ ছিল। রানা সঙ্গের সৈন্য সংখ্যাও ছিল বিশাল। রাসব্রুক উইলিয়ামসের মতে রাজপুত ও মুঘলদের হার ছিল যথাক্রমে 7:1। ডক্টর এল শ্রীবাস্তবের মতে প্রকৃতপক্ষে এই হার ছিল 2:1। বাবর উপলব্ধি করেন যে তার নষ্ট হয়ে যাচ্ছে। সেনাদের মনোবল বাড়ানোর জন্য তিনি দুটি কাজ করেন। এক, নিজ পানপত্র ভেঙে ফেলেন এবং সোনার ও রূপার পানপত্রগুলি বিতরণ করে দেন। তার অনুচর
উজবেগি সেনাপতিরাও বাবরের দ্বারা অনুপ্রাণিত হয়ে একই কাজ করেন। 2. তিনি রানা সঙ্গের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল তার সুন্নি সেনাদের যুদ্ধে অনুপ্রাণিত করা। 17 মার্চ 1527 খ্রিস্টাব্দে খানুয়ার প্রান্তরে রাজপুত ও মুঘল সেনার মধ্যে ঐতিহাসিক যুদ্ধ ঘটে। প্রায় 10 ঘন্টার যুদ্ধে রাজপুত বাহিনী অসাধারণ বিক্রম দেখালেও বাবরের রণকৌশল শেষ পর্যন্ত রাজপুতদের পরাস্ত করতে সক্ষম হয়। তিনি পুনরায় তুলগুমা প্রথা ও আগ্নেয়াস্ত্রের দ্বারা রাজপুত শক্তিকে ধ্বংস করেন। রানা সঙ্গ আহত অবস্থায় যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান। কিছুদিনের মধ্যে তার সহকারীরাও তাকে বিষ প্রয়োগে হত্যা করে। খানুয়ার যুদ্ধের গুরুত্ব ছিল সুদূর প্রসারী। এই যুদ্ধের ফলে রাজপুত সঙ্গ যা রানা সঙ্গ গড়েছিলেন তা ভেঙে যায়। রাজপুত শক্তি হীনবল হয়ে পড়ে। বাবর এক প্রবল শক্তির আক্রমণের সম্ভাবনা হতে রক্ষা পান। রাজপুত শক্তির পতনের ফলে আফগানরাও নিস্তেজ হয়ে পড়ে, কারণ রাজপুতদের সঙ্গে যোগ দিয়ে জোট গড়ার সম্ভাবনা দূর হয়। ভারতে মুঘল শক্তির ভিত্তি দৃঢ় হলে বাবর কাবুল হতে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। ডক্টর কে দত্তের মতে খানুয়ার যুদ্ধ ছিল ভারত ইতিহাসের নিশ্চিতভাবে এক চূড়ান্ত যুদ্ধ। খানুয়ার পরাজয়ের পর ভারত ইতিহাসে রাজপুত শক্তির প্রভাব তিরোহিত হয়। রাসব্রুক উইলিয়ামস বলেছেন যে খানুয়ার আগে ভারত অধিকারের প্রশ্ন ছিল বাবরের দুঃসাহসিক জীবনের একটি উপাখ্যান মাত্র। এখন থেকে তার বাকি জীবনের জন্য এই লক্ষ্য ছিল একান্ত বাস্তব ও প্রধান ঘটনা। এরপর বাবর মালবের মেদিনী রায়কে দমনের কাজে হাত দেন। মেদিনী রায় মালবের আফগান শাসককে পদচ্যুত করে সর্বময় ক্ষমতা হাতে নেন। রানা সঙ্গের পরাজয়ের পর তিনি মুঘলদের বিরুদ্ধে রাজপুত শক্তিকে জোটবদ্ধ করার চেষ্টা করেন। চান্দেরি নগর ও দুর্গ ছিল খুবই সমৃদ্ধশালী। চান্দেরি দুর্গ ছিল রাজপুতনার প্রবেশদ্বার। 1528 খ্রিস্টাব্দে বাবর চান্দেরি আক্রমণ করে জয় করেন। তিনি চান্দেরির শাসনভার প্রাক্তন শাসক আহমদ শাহকে দেন। ইতিমধ্যে বাবর জানতে পারেন যে পূর্ব ভারতে বাংলার সুলতান নসরত শাহের আশ্রয়ে আফগান সর্দাররা পুনরায় শক্তি সঞ্চয় করছেন। বিহারের শের খাঁ ও জৌনপুরের মোহাম্মদ লোদি, বাংলার নসরত শাহ একযোগে দিল্লি আক্রমণের পরিকল্পনা করেন। বাবরের বাহিনী দ্রুত কনৌজ, বারাণসী, এলাহাবাদ দখল করে বিহারের সীমান্তে ঘরঘরা নদীর তীরে উপনীত হলে মোহাম্মদ লোদি ও শের খাঁ তাকে বাধা দেন। সুশিক্ষিত মুঘল বাহিনী আফগানদের ছত্রভঙ্গ করে দেয়। প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে মোহাম্মদ লোদি পালিয়ে যান। নসরত শাহ বাধ্য হয়ে তার সীমান্ত রক্ষার জন্য এগিয়ে এলে বাবরের কূটনীতির দ্বারা তিনি নিরস্ত হন। বাবরের সঙ্গে নসরত শাহের এক সন্ধি হয়। এর ফলে নসরত শাহ মুঘল আফগান যুদ্ধে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বাবরের শত্রুদের আশ্রয় না দিতে অঙ্গীকার করেন। নসরত বাবরের বশ্যতা স্বীকার করেন। এর বিনিময়ে বাবর নসরত শাহের রাজ্যের সীমা মেনে নেন এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার স্বীকৃতি দেন। কোশি গণ্ডক নদী উভয় পক্ষের রাজ্য সীমা হিসাবে নির্দিষ্ট হয়। এইভাবে বাবর তার বিজয় অভিযান সমাপ্ত করেন এবং ভারতে মুঘলদের আধিপত্য সুবিস্তৃত করেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।